গত কয়েকদিন ধরে আমি এই একটা কথা বেশ কয়েকবার বলছি যে এনসিপি জন্মের পর যতগুলো কর্মসূচি পালন করেছে তার মধ্যে বেস্ট কর্মসূচিটা ছিল এই যে জেলায় জেলায় জুলাই পদযাত্রা। সাধারণত একটা রাজনৈতিক দলের টার্গেটটা থাকা উচিত যে সে পাবলিকের সাথে তার ইন্টারাকশনটা বাড়াবে, এবং এই ইন্টারাকশনটা বাড়ানোর সবথেকে চমৎকার মাধ্যমটা ছিল এই যে গ্রামে গ্রামে তারা ঘুরছিলেন, এবং ঘুরতে গিয়ে কখনো কখনো তারা তাদের স্বভাবসুলভ যে আমাদের যে কৈশোর জীবনেও তারা ফিরে গিয়েছেন। গত জুলাই অভ্যুত্থানের হিরোরা তারা তাদের কৈশোর জীবনে তাদের যৌবনে ফিরে গিয়েছেন, নদীর মধ্যে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন, সাঁতার কাটছেন, একজন আর একজনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, দোকানে বসে চা খাচ্ছেন। এই কর্মসূচিগুলোকে আমার কাছে অসাধারণ লেগেছে, এবং গত কয়েকদিন টেলিভিশন এবং তাদের সাথে ব্যক্তিগত আলোচনায় আমি এই কথাটা তাদেরকে বলেছি। জেলায় জেলায় আপনি কর্মসূচিগুলো পালন করলেন জুলাই পদযাত্রার নামে। হঠাৎ করে গতকালকের থেকে কিন্তু উত্তেজনাটা শুরু। কখন উত্তেজনা? যখন আপনি বললেন মার্চ টু গোপালগঞ্জ, এই একটা শব্দ উত্তেজনাটা শুরু হয়ে গেল। কেন? মানুষের মনের মধ্যে বা অনেকের মনের মধ্যে একটা ধারণা হলো যে এই কর্মসূচিটা দিয়ে আপনি হয়তো একটা সংঘাতের দিকে যেতে পারেন। তার মনের মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরের একটা স্মৃতি আছে, সেই কারণে তাদের মধ্যে একটা হঠাৎ করে একটা আকস্মিক উত্তেজনা তৈরি হয়ে গেল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং যে পক্ষের কারণেই হোক না কেন সেই ধরনের ঘটনাটি ঘটল। একটা রাজনৈতিক দল যে নিষিদ্ধ না, বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার তার আইনগত অধিকার আছে। এনসিপি শুধুমাত্র গোপালগঞ্জ কেন, সে প্রয়োজনের টুঙ্গি পাড়ায়ও যেতে পারবে। কিন্তু যখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা শঙ্কা তৈরি হয়, তখন সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি থাকতে হয়, একই সঙ্গে আপনি এই কর্মসূচিটা যদি তার পেছনে যত অনেস্ট অবজেক্টিভ থাকুক না কেন, আপনাকেও কখনো কখনো কতগুলো জায়গায় আপনাকে কনসিডার করতে হয়। আমি আপনাকে মনে করিয়ে দেই, 2 বছর আগে বিএনপির 28শে অক্টোবরের যে সমাবেশটা ছিল, যে সমাবেশ সরকার হামলা করে পণ্ড করে দিয়েছিল, ওই একই সময়ে কিন্তু জামাত ইসলামেরও কিন্তু একটা কর্মসূচি ছিল, এবং তারা পুলিশের সাথে কথা বলে এবং তাদের জন্য একটা পথ তৈরি করে দেওয়া, এবং সেই পথ থেকে তারা বেরিয়ে গিয়েছিল। অর্থাৎ যখন কোনো এই ধরনের পরিস্থিতির যখন সম্ভাবনা তৈরি হয়, তখন আইন শৃঙ্খলা বাহিনী, গভর্নমেন্ট এবং এর যে অন্যান্য যে অ্যাক্টর যারা থাকেন, তাদের প্রত্যেকেরই একটা রেসপন্সিবিলিটি থাকে। যদি আপনার মধ্যে কোনো ধরনের ডিজঅনেস্টি না থাকে, যদি আপনার মধ্যে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য এবং এই ঘটনা দিয়ে কোনো ধরনের একটা ঘোলা পানি তৈরি করার মতলব যদি না থাকে, তাহলে সব পক্ষেরই উচিত, যদি আপনি ওই যে স্পিরিটটাকে, যে 1 বছর আগে যে পরিবর্তনটা এনেছি, এই পরিবর্তনটাকে সাস্টেনেবল করার জন্য আমাদের প্রত্যেকের কতগুলো রেসপন্সিবিলিটি আছে, সেই জায়গা থেকে আপনার কতগুলো সতর্কতা অবলম্বন করা দরকার। এই জায়গাটায় আমার মনে হয়েছে এই শব্দটা ব্যবহারকে হয়তো কেউ প্ররোচিতও করতে পারে, কিন্তু সমস্ত জেলাগুলোতে আপনি গেলেন, কোনো জায়গায় আপনি মার্চ ফর গাইবান্ধা, মার্চ ফর ঠাকুরগা আপনি বললেন না। এখানে এসে যেহেতু ওই ধরনের একটা ভীতি আছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে এই যে তরুণ নেতা যারা, এরা তো আমাদের কাছে হিরো। আমি মনে করি যে 15 বছর আমরা যা করতে পারিনি, এই জাতি যা করতে পারেনি, তারা 15 বছরের শেষ দিকে এসে এই কাজটি করে দিলেন। সেখানে মাত্র 1 বছরের মাথায় তারা সেনাবাহিনীর গাড়ির মধ্যে এক ধরনের লুকিয়ে ওই অঞ্চলটা ত্যাগ করছেন। এটা আমাদের জন্য গ্লানি, এবং এটিকে নিয়ে যারা পালিয়ে আছে তারা ঠাট্টা মশকরা করছে। আপনাকে খেয়াল করতে হবে যে একটা গণ অভ্যুত্থানের পরে রাতারাতি আপনার সোসাইটিতে একেবারে ইতিবাচক একটা পরিবর্তন আসবে কখনোই না, কিন্তু আপনাকে শুরুটা করতে হবে যে আমি একটা ভালো পরিবর্তনের জন্য আমি চেষ্টাটা করছি। আমি এই ছাত্রনেতাদের মধ্যে সম্ভাবনা যেমন দেখি, আবার তাদেরকে নিয়ে আমার বিপুল অভিমান আছে, ক্ষোভ আছে, রাগ আছে, সমালোচনা আছে। আমরা চেয়েছি এই ছাত্রনেতাদেরকে যেন আমরা সম্মান করি, কিন্তু আমি বারবার দেখছি এবং আমি এটি বলি, আমার মনে হয় যে তারা চাইছেন আমরা যেন তাদেরকে ভয় করি। আচ্ছা, এই গণ অভ্যুত্থানের সব থেকে বড় স্টেক হোল্ডারটা কারা? ছাত্ররা। কিন্তু এই গণ অভ্যুত্থানটা এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে আপনি যদি স্বীকার করেন বা না করেন, বিএনপির কন্ট্রিবিউশনটাকে অনবরত অস্বীকার করার একটি প্রবণতা তাদের মধ্যে আছে, এবং
গত কয়েকদিন ধরে দেখছেন বিএনপির বিশেষ করে চেয়ারম্যানকে মিটফোর্ডে হত্যাকাণ্ডের কেন্দ্র করে যেভাবে পার্সোনালি অ্যাটাক করে, এবং এই অ্যাটাকগুলো কারা করছে? আওয়ামী লীগ। তার বিএনপির তো পাওয়ার পলিটিক্সের মূল প্রতিদ্বন্দ্বী তো আওয়ামী লীগ। আপনি দেখছেন যে আওয়ামী লীগের যে পালিয়ে থেকেও তারা যে সমালোচনা করছে তার থেকে বহুগুণ বেশি একেবারে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করা, এমনকি বেগম খালেদা জিয়াকে পর্যন্ত টার্গেট করা। অর্থাৎ এই যে জায়গাটা আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি, আমার ধারণা যে অনবরত তাদের মধ্যে অথবা তাদের পেছন থেকে কেউ একজন তাদেরকে এই ধরনের জায়গাগুলোতে একটা উস্কানি তৈরি করা, একটা টেনশন ক্রিয়েট করে রাখা। যে আজকে জুলাইয়ের 16 কেন এনসিপির নেতারা রংপুরে না গিয়ে তারা গোপালগঞ্জে ঢোকার চেষ্টা করলেন? এই গণ অভ্যুত্থানে এবং আবু সাইদ যাদের ডাকে সাড়া দিয়ে জীবন উৎসর্গ করলো, তার প্রথম মৃত্যুবার্ষিকীকে তার নেতারা তার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যাবেন, তার কবরে ফুল দেবেন, তার জন্য দোয়া করবেন, এটাই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু সেটি না হয়ে কেন কর্মসূচিটা ঘুরে গেল, এটি আমার কাছে খুবই জিজ্ঞাসা এবং আমার কাছে বেশ রহস্যজনক মনে হয়। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আপনি যদি রাজনীতিতে বিচক্ষণতা বলে একটা শব্দ আছে, এটি খুবই ইম্পর্টেন্ট। আমরা এই গণ অভ্যুত্থানের ভেতর থেকে ব্যক্তিগত জীবনে আমাদের খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। তার প্রমাণ হচ্ছে, উদাহরণ হলো কয়েকদিন আগে খামারবাড়িতে ফল উৎসবে আমাদের যে চরিত্রটা দেখলেন, যে একটা জাতি এত বড় একটা অভ্যুত্থানের পর পরিবর্তনের স্বপ্ন নিয়ে তার যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি তার জীবনে, ব্যক্তিগত জীবনে। যদিও আমরা রাষ্ট্র এবং সরকারের কাছ থেকে, পলিটিক্যাল পার্টির কাছ থেকে অনেকগুলো ভালো ভালো কিছু চাই, কিন্তু আমি সেটি করি না। আপনি মেট্রো রেল স্টেশনে গিয়ে দেখবেন যে লিফটগুলো ব্যবহার করার জন্য বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য, সেখানে আমরা তাগড়া তাগড়া মানুষগুলো যে কি আচরণ সবার আগে উঠে যাই। আপনি যে আলোচনাটা তুলেছেন, আমি বেসিক জায়গাটায় যাই। কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় অফিস খোলার জন্য যে আবেদনটি করেছিল, সরকার সেটিকে অ্যাগ্রি করেছে। সেকেন্ড হলো, বেশ কিছুদিন ধরে বাংলাদেশে নির্বাচনে জাতিসংঘের শান্তিরক্ষীদের অধীনে নির্বাচন করার একটা দাবি বিভিন্ন জায়গা থেকে উঠছে। তৃতীয়ত হচ্ছে, করিডোর নিয়ে একটা আলোচনা হচ্ছে, এবং সর্বশেষ বাংলাদেশের স্বার্থকে বিপন্ন করে আমেরিকার সাথে বাণিজ্যিক একটা জোট, একটা চুক্তির দিকে সরকার এগোচ্ছে, এবং যে চুক্তিগুলোর অনেক শর্ত, অনেক ধারা সরকার প্রকাশ করবে না বলে ইতিমধ্যে জানিয়েছে। শুধু তাই না, গত পরশুদিন সচিবালয়ে একজন উপদেষ্টা বলেছেন যে শুধুমাত্র বাণিজ্য না, এর বাইরেও আরও অনেকগুলো বিষয় নিয়ে, নিরাপত্তা সহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং ইতিমধ্যেই একটা রিপোর্ট এসেছিল এই সংক্রান্ত, এবং চাপ দিয়ে সেই রিপোর্টটাকে আবার ডিলিট করতে বাধ্য করা হয়েছে। আমি যেটা দেখি, বাংলাদেশকে অস্থির করার পেছনে এই যে প্রত্যেকটি ঘটনার একটা সম্মিলিত প্রয়াস আছে। ইতিমধ্যেই বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এনসিপির একজন নেতা তিনি বলেছেন যে সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, সে নির্বাচন কিভাবে করবে। অর্থাৎ সবার ফোকাসটা হচ্ছে নির্বাচনের দিকে, সবার টার্গেটটা হচ্ছে নির্বাচনের দিকে। নির্বাচনকে যেমনিভাবে গণতান্ত্রিক উত্তরণে আপনার নির্বাচনটা দরকার, এবং এই বিষয়টা আমাদের অনেকেই বুঝতে পারছে না। আমাদের এক বছরে আমাদের বিরাট সংখ্যক তরুণের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা, তাদের কাছ থেকে যে রেসপন্সিবল একটা পলিটিক্স যারা আশা করে, সেইটা আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। আবার আপনি সংস্কারের নামে উপরিকাঠামোর কতগুলো বিষয় এখানে নিয়ে এসেছেন, যে সংস্কার ইস্যুর সঙ্গে গ্রামের কৃষকের কোনো সংযোগ নেই, শ্রমিকের কোনো সম্পর্ক নেই, শহরের মধ্যবিত্তের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বিদেশি শিক্ষায় শিক্ষিত, আমেরিকার জীবনযাপনে অভ্যস্ত কয়েকজন মানুষ এসে বলে দিচ্ছে যে এই জায়গাগুলো পরিবর্তন আনতে হবে। আমি তাদের সাথে একমত, কিন্তু একই সাথে আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর যেহেতু আদর্শ কর্মসূচির ভিন্নতা আছে, সুতরাং এ টু জেড আপনি প্রত্যেকটা জায়গায় একমত হবেন আমি সেটি মনে করি না। এবং এখন পর্যন্ত আপনি যতদূর এগিয়েছেন, এটিকে আপনি ওন করেন, ওন করার পর আপনি পাবলিকের কাছে যান, গিয়ে বলেন যে আমি নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাকে তুমি ভোট দাও, আমি তাহলে এই কাজগুলো করব। পাবলিক আপনাকে ভোট দিলে বাকি কাজগুলো করবেন। আমরা এখানে খেয়াল করে দেখবেন যে বড় দল হিসেবে বিএনপির কাছে একটা প্রত্যাশার জায়গা, এবং বিএনপিকে আসামির কাঠগড়ায় তোলার একটা প্রবণতা আছে। বিএনপি এইটা করছে না, বিএনপি সেটা করছে না, বিএনপি এইটা দিল না, সেটা দিল না। বিএনপিকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে সে
সংস্কার চায়। অর্থাৎ আপনার মনে আছে বা বিএনপিকে মাদার সংশোধন হওয়ার কথা বলা হচ্ছে মাদার বারে বারে। তেরেসা, মাদার তেরেসা একজন মানবতাবাদী ছিলেন। তো মাদার তেরেসাকে দুটো কিডনি কেউকে দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি রিয়েল মানবতাবাদী। আমি বলতে চাই যে সংস্কারের যে জায়গাটা অগ্রগতি, এই অগ্রগতি এটুকু ধরেন, তারপরে এগিয়ে যান। আইন শৃঙ্খলার জায়গায় সরকার চরমভাবে ব্যর্থ, এবং কোনো কোনো জায়গায় সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক এর পেছনে সরকারের কোনো কোনো অংশ নানাভাবে একটা ব্যাখ্যা দাঁড় করার চেষ্টা করে, জনগণের সাথে ধোঁকাবাজি করে। ধোঁকাবাজি শব্দটা আমি খুব সচেতনভাবেই ব্যবহার করলাম। কেন? আজকে আপনি দেখেছেন যে সরকার একটা বিবৃতি দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেখানে 4টি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এর আগে মালিক ভাই যেটা বলেন, বিএনপির একটা সমাবেশে হামলা হয়েছিল, এনসিপির বিএনপি, সেখানে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে এই যে 4 জন মানুষ আপনি মেরে ফেললেন, একজন তরুণকে আপনি গ্রেপ্তার করেছেন, তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল তার লাশটা আপনি নিয়ে যাচ্ছেন। ওই যে গত জুলাইয়ের সময় সাভারে যে পুলিশের গাড়ির উপরে যে ধরনের লাশ, একই ঘটনার রিফ্লেকশন দেখছি এর ভেতর থেকে। আমি অনুরোধ করব, আমাদের এখানে যে সমস্ত আন্তর্জাতিক মিডিয়া কাজ করেন তারা কালকে গোপালগঞ্জে যাবেন। সেখানকার এই যে আওয়ামী লীগের দানবীয় কর্মীদের, তারা যে ধরনের একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে, এই বিষয়টিও দেশের মানুষকে জানাবেন। এবং সেখানে এই যে ঘটনাগুলোর কথা আমরা বললাম, একজন জলজান্ত মানুষকে পুলিশ গ্রেপ্তার করলো, তাদেরকে চট থাপ্পড় মারলো, তাকে অভিযুক্ত করলো, তারপরে দেখা গেল তার লাশ, এর পেছনে রহস্যটাও আমরা জানতে চাই। আমরা 1 জুলাই এক আবু সাইদের কাউন্টার, আর একটা জুলাই চাই না, আর একটা আবু সাইদ চাই না। বাংলাদেশের এই পরিবর্তন, একটি লাশকে যেভাবে পুলিশের গাড়িতে ছুড়ে ফেলা, এই যে ঘটনাগুলো, তাকে তার লাশকে পাড়ানোর যে ঘটনাগুলো, প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া উচিত। খেয়াল রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন। তিনি হয়তো আরো 2 বছর থাকলেন, 1 বছর থাকলেন, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশে থাকবেন না, বাংলাদেশে থাকেন না। তার যে পেরিফেরিটা ইন্টারন্যাশনালি, বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো তাকে উত্তর তাকে দিতে হবে। এবং আমাদের এই সরকারের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে মানবতা নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করছেন। আমি শুভ্র ভাইয়ের কথা বলতে পারি, আমাদের দীর্ঘদিনের পরিচিত, অনেক দিন ধরে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। আপনি পুলিশ কাস্টডিতে একজন মানুষ ধরা পড়ার পর কিছুক্ষণ পর তার লাশ পাওয়া যায়, এটি কিন্তু খুবই রহস্যজনক, তদন্ত হওয়া দরকার। শেষ করবে এই জায়গাটায়, সরকার রাজনীতি নিয়ে যে পলিটিক্স গুলো করছে, এই পলিটিক্সটা বন্ধ করা দরকার বাংলাদেশের স্বার্থে। পাথর মেরে হত্যা করার পর 2 দিন সরকারের কোনো খবর নাই। আজকে ঘটনা শেষ হওয়ার আগেই আমরা দেখলাম উপদেষ্টারা পুলিশ হেডকোয়ার্টারে বসে বিবৃতি দিচ্ছেন, এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ করার জন্য এবং তাদেরকে একেবারে স্পেসিফিক করে বলছেন কি কি কাজটা করতে হবে। তো এই ঘটনার সাথে শেখ হাসিনার যে টেলিফোন সংলাপ ফাঁস হয়েছে, আমি তো দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখি না। গত জুলাইয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া বিবিসি যেটি প্রকাশ করেছে, তার সাথে আমি আজকের উপদেষ্টাদের তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এদেরকে মারার জন্য, আক্রমণ করার জন্য যে ঘোষণাগুলো দিচ্ছেন, দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমি মনে করি জুলাই এখানে এসেছিল পরিবর্তনের জন্য, জুলাই এখানে এসেছিল ভালো কিছু করব সেই কারণে। 15 বছর 1.5 দশক এখানে যে অন্ধকার, সেই অন্ধকার দূর করার জন্য জুলাই এসেছিল। নির্বাচন রাজনীতি এটাকে বাদ দিয়ে রাখি, আপনি এখান থেকে বেরিয়ে একেবারে সাধারণ মানুষ, আপনার অফিসের সামনে যে লোকটা ভ্যান চালিয়ে যায়, তাকে যদি জিজ্ঞেস করেন আপনি এই মুহূর্তে বাংলাদেশে কি চান, তিনি বলবেন আমি শান্তি চাই। সে আপনাকে বলবে না যে আমাকে যাওয়ার সময় 2 কেজি পেঁয়াজ কিনে দিয়ে যান। উনি যে কাজটা করেন, ওই কাজটা যেন ভালোভাবে করতে পারেন, নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেটি চান। কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা, বাংলাদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ, বাংলাদেশের বাইরের থেকে তথাকথিত কিছু ইনফ্লুয়েন্সিয়ার, তারা অনবরত বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে রাখতে চায়। এই ঘটনার ভেতর থেকে এনসিপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে, গণতন্ত্রের বিকাশের পথে যে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলো আবার বিপদের মুখে পড়ল। আপনি অনবরত যে শক্তিটাকে ক্রিটিক করছেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের আত্মবিশ্বাসটা আপনি বাড়িয়ে দিলেন এই ঘটনার ভেতর থেকে। কারণ তারা এক ধরনের চ্যালেঞ্জ করেছিল যে আমরা কতগুলো জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এই কাজটা আপনার করা উচিত হয় না। আপনি জেনে বুঝে আওয়ামী লীগের ফাঁদা যে তারা যে ফাঁদ পেতেছে, সেখানে আপনি পা রাখলেন, এটাও এক ধরনের অপরাধ। কারণ
রাজনীতিতে বিচক্ষণতা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিচক্ষণতার পরিচয় আপনারা দিতে পারেননি। আমি শেষ করব এই জায়গাটায়, বাংলাদেশকে ঘিরে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র হচ্ছে। আমরা ভারতের আধিপত্য মুক্ত হয়ে আমেরিকার আধিপত্যের মধ্যে ঢোকার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার বাংলাদেশকে ভারতের আধিপত্য মুক্ত করার কথা প্রথমে বলেছিল, এখন আবার দেখতে পাচ্ছি ভারতের সাথে তলে তলে একটা ভালো সম্পর্ক, আর একই সঙ্গে আমেরিকার আধিপত্য মেনে নিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কৃষি শিল্প সব কিছু আমেরিকার হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের মানুষ হয়তো মিডিয়াগুলো ভয়ে এই জিনিসগুলো আনছে না বাংলা মানুষের সামনে, কিন্তু অনন্তকাল এগুলোকে আপনি চেপে রাখতে পারবেন না, এবং মানুষ এক সময় না এক সময় এই বিষয়গুলো নিয়ে মুখ খুলবে যে আপনি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছেন।